আসসালামু আলাইকুম। লার্নিফায়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। আচ্ছা, এই অধ্যায়ের নামের সাথে আমরা একটা অক্ষর দেখতেছি, সেটা হলো বহুপদী। পদ, এই পদ জিনিসটা কি এইটা আগে আমাদের বুঝতে হবে। পদ পদ আমাদের গঠন করে তিনটা জিনিস নিয়ে: একটা সহগ, চলক এবং একটি পাওয়ার বা ঘাত। অর্থাৎ একটা পদে এই তিনটা জিনিস থাকতে হবে। তো সহগটা কি আমরা সেটা সবাই জানি। চলকের সাথে যেটা থাকে তাকে আমরা সহগ বলি। এর নির্দিষ্ট একটা ভ্যালু আছে, নির্দিষ্ট মান আছে। একে আমরা ইংলিশ অ্যালফাবেটের প্রথম কয়েকটা অক্ষর দিয়ে প্রকাশ করি: এ, বি, সি, ডি। এগুলো চলক কোনটা? যেগুলোর মান এখনো নির্ধারিত করা হয়নি বা নির্ধারণ করা নয়, অথবা এর মানটা ভ্যারি করে। তো এটার ক্ষেত্রে কি লিখবো? নির্দিষ্ট মান নেই। এগুলো ইংলিশ অ্যালফাবেটের লাস্টের অক্ষরগুলো দিয়ে প্রকাশ করা হয়। সেগুলো হলো এক্স, ওয়াই এবং জেড। আচ্ছা, পাওয়ার বা ঘাত কোনটাকে বলবো? চলকের উপর যেটা থাকবে তাকে আমরা পাওয়ার বা ঘাত বলবো। চলকের উপরে যেটা থাকবে, উপরে যেটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটা পদের উদাহরণ দিই। 2x²। এখানে 2 হচ্ছে সহগ, x হচ্ছে চলক এবং স্কয়ার এটা হলো একটা পাওয়ার। আচ্ছা, x এটা কি একটা পদ হবে? এটা অবশ্যই হবে, কারণ এর সামনে আমাদের 1 আছে এবং এর উপর পাওয়ার হিসাবে 1 আছে। তাহলে এইখানে সহগ আছে, চলক আছে এবং অবশ্যই একটি পাওয়ার আছে। তোমরা আমাকে বলবা যে এটা 2, এটা কি একটা পদ হবে নাকি? আচ্ছা, আমি বলে দিই, এটা একটা পদ হবে। সেটা কিভাবে? 2 এর সাথে আমরা x⁻0 লিখতে পারি। x⁻0 মানে 1, 2 × 1 মানে 2। কোনো কিছুর ওপর যখন আমরা পাওয়ার হিসেবে 0 দেই তখন তার মান 1 হয়ে যায়। তাহলে 2 ওই হিসেবে 1। আচ্ছা, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো 0। এটা কি একটা পদ হবে নাকি? এটা এক হিসেবে পদ বলা যায়, আবার অন্য হিসেবে পদ বলাও যায় না। সেটা হলো 0 ইন্টু, আমরা যখন x এর উপর পাওয়ার 0 দিব তখন এটা একটা পদ। আবার যখন 0 ইন্টু x⁻1 দিব, এটা একটা পদ। তাহলে আমাদের 0 একটি পদ হয়ে গেল। আচ্ছা, 0 কি একটা পদ হবে কিনা? একটি পদ হবে কিনা? এটা অবশ্যই হবে, কারণ এর সাথে আমরা 0 ইন্টু x⁻0 লিখতে পারি, অথবা 0 ইন্টু x⁻1 লিখতে পারি। যে কোনোভাবে যখন আমরা ক্যালকুলেশন করব এটার মান 0ই হবে। তো আমরা এখানে বলতে পারি যে 0-র সাথে যখন আমরা x⁻0 লিখব, এখানে একটি সহগ, একটি চলক এবং একটি পাওয়ার আছে। তাহলে এটি একটি পূর্ণাঙ্গ পদ। পদ জিনিসটা তো আমরা সবাই বুঝতে পারলাম। এখন আমরা দেখব রাশি বা সমীকরণ কিভাবে গঠন হয়। রাশি কতগুলো পদ যখন
যোগ বা বিয়োগ আকারে যুক্ত থাকবে, তখন আমরা রাশি বলবো তাকে। আচ্ছা, তাহলে আমরা একটা পদ বলি 3y², একটা যোগ চিহ্ন দিলাম। আরেকটা পদ বলি y², একটা বিয়োগ চিহ্ন দিলাম 2, এটাও একটা পদ। তাহলে এই যে আমরা জিনিসটা লিখছি, এটাকে আমরা কি বলবো? রাশি বলবো, কারণ এখানে কতগুলো পদ যোগ বা বিয়োগ আকারে যুক্ত আছে। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কি হিসাবে ডিনোট করব? রাশি। আচ্ছা, সমীকরণ কি হবে তাহলে? দুটি রাশি যখন সমান সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকবে, যখন সমান সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকবে, তখন তাকে আমরা সমীকরণ বলবো। আচ্ছা, আমরা একটা রাশি নিলাম, এই উপরের রাশিটাই নিলাম 3y² প্লাস y² মাইনাস 2, আর একটা রাশি আমরা নিজে বানালাম 2x² প্লাস 2। এটা কি হয়ে গেল? দুটো রাশি আমাদের সমান সমান যুক্ত আছে, এটাকে আমরা কি বলবো? সমীকরণ বলবো। আচ্ছা, আমরা বইয়ে যেসব সমীকরণের গঠন দেখি সেগুলো এরকম 3y² প্লাস y² মাইনাস 2, এগুলো যখন বাম পাশে নিয়ে আসবো মাইনাস 2x² মাইনাস 2 ইকুয়াল টু 0। এইভাবে আমাদের বইয়ে সমীকরণের গঠন আমরা দেখে থাকি। তাহলে সমীকরণ এবং রাশি বুঝছি। সমীকরণ আমরা দুই ভাবে তৈরি করতে পারি, একটা হলো চলক দিয়ে এবং অন্যটি ঘাত বা পাওয়ার দিয়ে। ঘাত বা পাওয়ার দিয়ে। আচ্ছা, যখন সমীকরণটা চলক দিয়ে আমরা বলবো তখন বলবো এক চলক বিশিষ্ট, দ্বিচলক বিশিষ্ট। যখন ঘাত দিয়ে বলবো তখন এক ঘাত, দ্বিঘাত, ত্রিঘাত, এভাবে আমরা বলবো। আচ্ছা, আমাদের একটা আমরা সমীকরণ লিখবো, সেটা হলো x² প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তোমাকে বললাম যে এই সমীকরণে চলক কয়টা? অবশ্যই চলক দেখতেছে এখানে মাত্র একটা, সেটা হলো x। তাই আমরা এটাকে বলবো এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, আর একটা আমরা সমীকরণ লিখি x² প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা কয় চলক বিশিষ্ট হবে? এটা অবশ্যই দুই চলক বিশিষ্ট হবে, কারণ এখানে x একটি চলক এবং y একটি চলক। তাহলে এটা কত? দ্বিচলক বিশিষ্ট। একইভাবে আমরা যখন ঘাত বা পাওয়ারে আসব, তখন আমরা একটা সমীকরণের উপর সর্বোচ্চ ঘাত কত ওইটা অনুযায়ী আমরা বলবো যে সমীকরণটি কত ঘাত বিশিষ্ট। একটা উদাহরণ লিখি x প্লাস 1। এই সমীকরণে চলকের উপর সর্বোচ্চ ঘাত হলো 1, তাই আমরা একে বলবো এক ঘাত বিশিষ্ট সমীকরণ। সমীকরণ। অন্য আরেকটি সমীকরণ লিখি 2x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? সেটা হলো এখানে 1, এটা 2, এইটা অবশ্যই সর্বোচ্চ পাওয়ার। তাহলে এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হবে। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এভাবে একইভাবে যখন চলকের উপর সর্বোচ্চ পাওয়ার আমাদের 3, 4, 5, 6 এরকম থাকবে, তো আমরা তত ঘাত বিশিষ্ট সমীকরণটাকে বলবো। আচ্ছা, তোমাদের এই বহুপদী অধ্যায়ের শুধুমাত্র 4.1-এ আমাদের শুধুমাত্র এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলো এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ আমাদের কিভাবে সলভ করব
এগুলার আমরা একটু বিস্তারিত দেখি। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের একটা সাধারণ রূপ আছে, সেটা হলো a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা দ্বিঘাত কেন বলতেছি? কারণ এই সমীকরণের সর্বোচ্চ ঘাত আমাদের 2, তাই এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তো এই সমীকরণটা আমরা 9-10-এ বিভিন্নভাবে সলভ করে আসছি। প্রথমত কমন নিয়ে সলভ করছি অথবা মিডল টার্ম করে সলভ করছি। তো তোমাদের এই এইচএসসিতে এসে যেসব প্রবলেম করতে দিবে সেগুলো আর আমাদের মিডল টার্ম বা কমন নিয়ে সলভ করা যাবে না। তো সেজন্য একটা সূত্র আছে, এটা তোমরা অবশ্যই 9-10-এই শিখে আসছো, তা আবার লিখে দিই। সেটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা দিয়ে আমরা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের এক্স এর মূল বের করতে পারবো। এটাকে বলা হয় আমাদের মূল। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি। আচ্ছা, এই পাশে করি। মনে করো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তোমাকে বলছে এই সমীকরণের x এর মূল বের করতে বলছে। x এর মূল বের কর। এটা খুবই সহজ, এটা আমরা 9-10-এই পড়ে আসছি। তো আমরা করব কি, এই সমীকরণটার সাথে আমাদের যে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সাধারণ রূপ আছে এটার তুলনা করব। সাধারণ তুলনা করলে আমরা এর মান কত পাচ্ছি? এ হলো এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ হলো 2, এ সমান 2 হবে। বিটা হলো এক্স এর সহগ, তাহলে বি এর সমান 4 হবে। আর সিটা কি আসলে দেখো তো, এক্স স্কোয়ার এবং এক্স বাদে বাকি যেগুলো থাকবে সবগুলো আমাদের সি, তাহলে এখানে সি হলো 3। তো করব কি, আমরা এক্স সমান এই সমীকরণটা লিখব, এটা লিখে এখানে বি এর মান, সি এর মান এবং এর মান যখন আমরা এখানে ইনপুট করব তখন আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এখানে অ্যান্সার কয়টা আসবে? অবশ্যই 2টা আসবে। আমাদের সমীকরণে যত ঘাত বিশিষ্ট সমীকরণ থাকে আমাদের এক্স এর মূল ততগুলো হয়, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 2টা। আচ্ছা, এবার আমরা আবার আমাদের অধ্যায়ের নামে চলে যাই। আমার অধ্যায়ের নামে আছে বহুপদী, এই জিনিসটাই তো শেখা হলো না। আচ্ছা, আমরা কি কি শিখলাম এইমাত্র? পদ, রাশি এবং সমীকরণ। আমাদের একটা বহুপদীতে এই সবগুলো জিনিসই থাকে। এই অধ্যায়ের নামেই দেখতেছি আমরা বহুপদী ও বহুপদীর সমীকরণ। বহুপদীর রাশি হবে অথবা বহুপদীর সমীকরণ হবে। তো এই অধ্যায় পড়ার আগে আমাদের এই 3টা জিনিস শেখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন এই 3টা জিনিসই পারি। আচ্ছা, তো বহুপদী হওয়ার জন্য আমাদের 2টা শর্ত পূর্ণ করতে হয়। আচ্ছা, প্রথমে আমি একটা বহুপদীর ফাংশন লিখি যাতে তোমাদের বুঝতে সহজ হয় এটা আসলে কি। আমরা ধরলাম এফ একটা ফাংশন a0 x⁴0 প্লাস a1 x⁴1 প্লাস a2 x⁴। আচ্ছা, এরকম একটা আমি ফাংশন লিখলাম, যে ফাংশনের মধ্যে আমরা কতগুলো পদ দেখতেছি। এই পদগুলো কি আকারে যুক্ত আছে? যোগ বা বিয়োগ আকারে যুক্ত আছে। তো এটাকে আমরা কি হিসেবে বলবো? বহুপদী হিসেবে বলবো, ঠিক আছে? বহুপদী। আচ্ছা, বহুপদী হওয়ার জন্য আমাদের 2টা শর্ত পূর্ণ করতে হয়। প্রথম শর্ত হলো রাশি বা সমীকরণটায় করণের যে পদগুলো থাকবে পদগুলো অবশ্যই সসীম হতে হবে। সসীম হতে হবে এর মানে কি? আমরা দেখি যে আমাদের একটা রাশি আছে, সেটা 2x²
প্লাস 4x প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে দেখো তো আমাদের যে সমীকরণটা লিখছি এখানে আমাদের পদগুলো কি কোনো অসীম আছে? অসীম নেই, সসীম। আমাদের পদগুলো মাত্র 3টা। আচ্ছা, যদি আমি এরকম লিখতাম যে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস ডট 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 দিয়ে লিখতাম, মানে আরো সংখ্যা আছে, তখন সেটা অসীম হইতো। তাহলে অসীম কোনো রাশি বা সমীকরণই আমাদের বহুপদী হবে না। তাহলে এটা হবে না। প্রথম শর্ত হলো যে রাশি বা সমীকরণের পদগুলো অবশ্যই সসীম হইতে হবে, তাহলে আমাদের এই জিনিসটা বহুপদী হবে। 2 নম্বর কি, আমাদের যে পদের যে চলকগুলো থাকবে, চলকগুলোর যে ঘাত সেটা আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা কি জিনিস অঋণাত্মক পূর্ণ সংখ্যা? আমরা একটু এখানে দেখি। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো আমরা সবাই জানি -∞ থেকে 0 সহ +∞ পর্যন্ত। এর মধ্যে অঋণাত্মক কোনটাকে বলবো? ঋণাত্মক অংশ বাদ দিয়ে যতটুকু থাকবে ততটুকুই আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন -∞, -3, -2, -1, 0, 1, 2, 3। এখানে ঋণাত্মক অংশ বাদ দিয়ে বাকি যেটুক থাকবে সেটা আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পারছি? তাহলে আমরা একটা পদ লিখি যেখানে 2x⁴1। দেখো তো এই পদটার আমাদের চলকের উপর পাওয়ার কি আছে? পাওয়ার 1 আছে। 1 কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এই জিনিসটা বহুপদী হবে। আচ্ছা, আমরা কিছু আরো উদাহরণ দিয়ে দেখি যে কোনগুলো বহুপদী এবং কোনগুলো বহুপদী নয়। একটু আগে দেখলাম আমাদের একটা সমীকরণ বা একটা রাশি কোন হিসেবে বহুপদী হয় তার আমাদের 2টা শর্ত রয়েছে। একটা হলো সেই রাশি বা সমীকরণটাকে সসীম হতে হবে এবং তার চলকের যে ঘাতগুলো আছে সেগুলো পাওয়ার অবশ্যই সেই চলকের যে ঘাত সেটা অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো তোমাদের এখানে কয়েকটা আমরা সমীকরণ বা রাশি দেই। একটু আগে আমরা বহুপদী হওয়ার শর্তগুলো দেখছি, শর্তগুলো আমি পাশে লিখে দিছি। সেটা হলো সেই সমীকরণ বা চলকটা সসীম হইতে হবে এবং ওই সমীকরণ বা যে রাশিটা আছে সেটার চলকের ঘাত অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তো আমাদের এখানে কিছু উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো আমরা আসলে সলভ করার চেষ্টা করি। তো প্রথমে যে আমাদের রাশিটা আছে এখানে আমাদের প্রত্যেকটা পদের, এটা প্রথমে দেখতে হবে সসীম কিনা, অবশ্যই এটা সসীম। এবং প্রত্যেকটা পদের উপর যে প্রত্যেকটা চলকের উপর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা নাকি এটা আমাদের দেখতে হবে। 2 একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এর উপরে 1 আছে, এটা তাহলে এটা বহুপদী হবে। 2 নম্বরে এখানে √x আছে। √x কে আমরা কিভাবে লিখতে পারি? x⁴1/2 প্লাস 1। এখানে দেখো তো আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের কি হাফ এটা কি পড়ে নাকি? অবশ্যই পড়ে না, কারণ অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 0 সহ 1, 2, 3, 4, 5, 6 এগুলো আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো আছে, ভগ্নাংশ সংখ্যাগুলো না। তাহলে এটা একটি বহুপদী হবে না। তারপরে কি আছে দেখো তো, তারপরে আমাদের এই চলকের উপর 1 আছে, এটা ঠিক আছে, কিন্তু এই চলকের উপর -1 আছে। -1 কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা? অবশ্যই না। তাহলে এটাও আমাদের বহুপদী হবে না। আচ্ছা, এই 2 এইটা কি একটা বহুপদী নাকি? চলো দেখি। আমরা 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 × x⁴0। এখানে x এর পাওয়ার আমরা 0 দিছি। 0টা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই পুরাটুক একটি বহুপদী হবে, অর্থাৎ 2 একটি বহুপদী।
এক্স এর উপর 0 মানে 1, 2 ইন্টু 1 মানে 2। পরেরটা কি হবে? 1/x, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x টু দি পাওয়ার -1 এই হিসাবে লিখতে পারি, প্লাস 4x ইকুয়াল টু 0। এখানেও যেহেতু চলকের উপর -1, তাই এটা একটা বহুপদী হবে না। তাহলে এটা হবে, এটা হবে না, এটাও হবে না, এটা হবে, এটা হবে না। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা পদ, রাশি, সমীকরণ এবং একটি পদ, একটি রাশি বা একটি সমীকরণ বহুপদী হবে কিনা এই জিনিসটা দেখলাম। তোমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল অথবা পেজে একটি লাইক দিয়ে দিবে এবং নিচে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।